ভারতের বিহার রাজ্যের মানচিত্রের এক কোণে ছোট্ট একটি বিন্দু মাধবপুর। আধুনিকতার ছোঁয়া লাগলেও গ্রামের আত্মায় এখনও সেই পুরনো ধুলোবালি আর বটগাছের ছায়া লেগে আছে। গ্রামের পশ্চিম প্রান্তে যেখানে পিচ ঢালা রাস্তাটা শেষ হয়ে মেঠো পথে মিশেছে, সেখানেই দাঁড়িয়ে আছে হরিপদ মিস্ত্রির জরাজীর্ণ মাটির বাড়ি। বাড়ির সামনে একটা প্রকাণ্ড নিমগাছ, যার ডালপালাগুলো যেন কোনো এক বৃদ্ধ প্রহরীর মতো বাড়িটাকে আগলে রেখেছে। গাছটার নিচেই হরিপদের ছোট্ট কাঠের দোকান, মাধবপুর ফার্নিচার। একসময় এখান থেকে সারা গ্রামে খাট, পালঙ্ক আর চেয়ার টেবিল যেত, কিন্তু এখন দোকানের টিনের চালে জং ধরেছে, ভেতরের কড়া তার বাটালিগুলোয় মাকড়সার জাল। হরিপদ মিস্ত্রির বয়স ৬৫ পেরিয়েছে, শরীরটা ভেঙে গেছে, চামড়ায় ভাঁজ পড়েছে, কিন্তু চোখের দৃষ্টিতে এখনও একটা অদ্ভুত তেজ। এই তেজ বয়সের নয়, এই তেজ গর্বের। তার একমাত্র ছেলে সঞ্জয় মিস্ত্রি 1999 সালের কার্গিল যুদ্ধে শহীদ হয়েছিল, মাত্র ২২ বছর বয়সে। সঞ্জয়ের মৃত্যুর পর গ্রামের মানুষ হরিপদকে মাথায় করে রেখেছিল কিছুদিন। মন্ত্রী মিনিস্টাররা এসেছিলেন, ফুলের মালা দিয়েছিলেন, বড় বড় প্রতিশ্রুতি দিয়েছিলেন। বলা হয়েছিল গ্রামের প্রাইমারি স্কুলটা সঞ্জয়ের নামে হবে, হরিপদকে একটা এলপিজি গ্যাসের এজেন্সি দেওয়া হবে, আরও কত কি। সঞ্জয়ের মা সুমিত্রা দেবী ছেলের শোকে পাথর হয়ে গিয়েছিলেন। প্রতিশ্রুতিগুলো বাস্তবে রূপ নেওয়ার আগেই তিনি পৃথিবী ছেড়ে চলে যান। এখন হরিপদ একা। দিনের বেলা দোকানের দাওয়ায় বসে থাকেন, মাঝে মাঝে দু একটা ছোটখাটো কাঠের কাজ করেন, আর সন্ধ্যা হলে ঘরের ভেতরে ছেলের ইউনিফর্ম, মেডেল আর একটা বড় বাঁধানো ছবির সামনে বসে বিড়বিড় করে কথা বলেন। গ্রামের নতুন প্রজন্ম হয়তো ভুলেই গেছে সঞ্জয়ের কথা। তাদের কাছে ১৫ই আগস্ট বা ২৬শে জানুয়ারি মানে শুধু একটা ছুটির দিন, কিন্তু হরিপদের কাছে প্রতিটা দিনই কার্গিল। গ্রামের হাওয়া বদলাতে শুরু করল মাস ৬ আগে। মাধবপুর এখন আর শুধু গ্রাম নেই, আধা শহর হয়ে উঠছে। জমির দাম বাড়ছে হু হু করে, আর এই সুযোগটাকেই কাজে লাগাতে চাইল কমল কিশোর। কমল কিশোর এলাকার বিধায়কের ডানহাত, স্বঘোষিত সমাজসেবক এবং ভেতরে ভেতরে এক ধুরন্ধর জমি মাফিয়া। তার নজর পড়ল হরিপদের ওই ১ বিঘা জমির ওপর। রাস্তার ধারের জমি, লোকেশন চমৎকার। কমল কিশোরের প্ল্যান, এখানে একটা ঝাঁ চকচকে ইংলিশ মিডিয়াম স্কুল আর শপিং কমপ্লেক্স বানাবে। একদিন সকালে কমল কিশোর তার সাদা স্করপিও গাড়ি নিয়ে হরিপদের দোকানের সামনে এসে থামল, সঙ্গে ৪-৫ জন সাগরেদ। হরিপদও তখন একটা ভাঙা চেয়ার মেরামতের চেষ্টা করছিলেন। কমল কিশোর পান চিবোতে কিবোতে বলল, কাকা রাম রাম, কেমন আছো? হরিপদ মুখ না তুলে বললেন, কে? ও ছোট নেতা, ভালোই আছি, কি মনে করে? কমল কিশোর হাসল, বলছিলাম কি, তোমার তো বয়স হয়েছে, আর কতদিন এই ছাইপাশ কাট কাটবে? জমিটা আমাকে দিয়ে দাও, ভালো দাম দেব, শহরে গিয়ে আরামসে ফ্ল্যাটে থাকবে। হরিপদ শান্ত গলায় বললেন, শহরে গিয়ে কি করব? আমার ছেলে এই মাটিতেই বড় হয়েছে, এই উঠোনেই খেলেছে, ওর শেষ স্মৃতিটুকু আমি বেচব না। কমল কিশোরের মুখটা একটু শক্ত হল। আবেগে পেট ভরে না কাকা, তোমার ছেলে তো মরেই গেছে, তার স্মৃতি দিয়ে কি হবে? আমার প্রজেক্টটা হলে গ্রামের কত উন্নতি হবে ভাবো। হরিপদ এবার হাতের বাটালিটা নামিয়ে রাখলেন, সোজা কমল কিশোরের চোখের দিকে তাকিয়ে বললেন, আমার ছেলে মরেনি, শহীদ হয়েছে, আর দেশের জন্য যে প্রাণ দেয় তার স্মৃতি বেঁচে যায় না, তুমি আসতে পারো। অপমানিত হয়ে কমল কিশোর চলে গেল বটে, কিন্তু তার চোখ দিয়ে আগুন ঝরছিল। সেই দিন থেকেই শুরু হল হরিপদের ওপর অঘোষিত যুদ্ধ। প্রথম দিকে ছোটখাটো সমস্যা শুরু হলো, কখনো দোকানের সামনে মরা কুকুর ফেলে রাখা হলো, কখনো বা মাঝরাতে বাড়ির চালে ঢিল পড়া শুরু হলো। হরিপদ বুঝতেন এসবই কমল কিশোরের কাজ, কিন্তু তার তো কোনো ক্ষমতা নেই। থানায় ডায়েরি করতে গেলে ডিউটি অফিসার পানের পিক ফেলে বললেন, বুড়ো মানুষ রাতে হয়তো স্বপ্ন দেখেন, যান বাড়ি যান। মাসখানেক পর এক অমাবস্যার রাতে হঠাৎ হরিপদের কাঠের গোলায় আগুন লেগে গেল। দাউ দাউ করে জ্বলতে থাকল বছরের পর বছর ধরে জমানো সেগুন আর মেহগানি কাঠ। গ্রামের লোক যখন বালতি নিয়ে এলো, ততক্ষণে সব শেষ। হরিপদ আগুনের দিকে তাকিয়ে ডুকরে কেঁদে উঠলেন। তার জীবিকা, তার শেষ সম্বলটুকুও ছাই হয়ে গেল। পুলিশ এলো, তদন্ত করল, শেষে রিপোর্ট দিল শর্ট সার্কিট। হরিপদ চিৎকার করে বললেন, আমার দোকানে তো কারেন্টই নেই হুজুর, শর্ট সার্কিট হবে কোত্থেকে? কিন্তু গরিবের যুক্তি পুলিশের খাতায় ওঠে না। এর সপ্তাহখানেক পর এলো চূড়ান্ত আঘাত। এক দুপুরে পোস্টপিয়ন এসে হরিপদের হাতে একটা হলুদ খাম ধরাল, সিভিল কোর্টের নোটিশ। হাত কাঁপছিল হরিপদের। পাশের বাড়ির এক শিক্ষিত ছেলে দিয়ে পড়ালেন। নোটিশে লেখা, এই জমির মালিকানা নিয়ে প্রশ্ন উঠেছে। কমল কিশোর দাবি করেছে, আজ থেকে ৫০ বছর আগে হরিপদের দাদামশাই এই জমি তাদের পরিবারের কাছে বন্ধক রেখেছিলেন। সুদ আসলে সেই টাকা শোধ না হওয়ায় এখন জমির মালিক কমল কিশোর। অবিলম্বে জমি খালি করার নোটিশ।
হরিপদের পায়ের তলা থেকে মাটি সরে গেল। এ কেমন বিচার? তার দাদামশাই তো মারা গেছেন হরিপদের জন্মের আগেই, আর বন্ধক, তাদের তো কোনো অভাব ছিল না তখন। হরিপদ বুঝতে পারলেন এটা সম্পূর্ণ সাজানো নাটক, ভুয়া দলিল। তিনি উকিলের কাছে দৌড়লেন। উকিল টাকা চাইল মোটা অঙ্কের, কিন্তু আগুনে সব পুড়ে যাওয়ার পর হরিপদের পকেটে তো ফুটো পয়সাও নেই। সেই রাতে হরিপদ সঞ্জয়ের ইউনিফর্মটা বুকে জড়িয়ে ধরে মেঝেতে শুয়ে পড়লেন। কান্নাও আসছিল না আর, শুধু মনে হচ্ছিল, বাবা, সঞ্জয়, তুই দেশের জন্য গুলি খেলি, আর তোর বাবাকে দেশের লোকেরাই মেরে ফেলছে। এই দিন দেখার জন্যই কি তুই শহীদ হলি? পরদিন সকাল, মাধবপুর ব্লকের বিডিও অফিসে নতুন এক অফিসার জয়েন করলেন। নাম বিক্রম রাঠোর, রাজস্থানের ছেলে, আইএএস অফিসার। বয়স মাত্র 28, চোখে মুখে বুদ্ধিমত্তার ছাপ, আর হাঁটা চলায় একটা সামরিক গাম্ভীর্য। বিক্রম রাঠোর দুর্নীতি একদম সহ্য করতে পারেন না। তার আগের পোস্টিংয়ে এক মন্ত্রীর আত্মীয়কে বেআইনি খাদান চালানোর জন্য অ্যারেস্ট করিয়েছিলেন, তাই শাস্তি হিসেবে তাকে এই প্রত্যন্ত ব্লকে পাঠানো হয়েছে। কিন্তু বিক্রম তাতে দমে যাওয়ার পাত্র নন। অফিসে বসেই তিনি শুনলেন গ্রামের পশ্চিম প্রান্তে নাকি একটা জমি দখল নিয়ে উত্তেজনা চলছে। তিনি ড্রাইভারকে বললেন, গাড়ি বের করো, স্পটে যাব। হরিপদের বাড়ির সামনে তখন রণক্ষেত্র। একটা হলুদ রঙের জেসিবি মেশিন দাঁড়িয়ে আছে। কমল কিশোরের 15-20 জন লোক লাঠি হাতে ঘিরে রেখেছে বাড়িটা। হরিপদ দরজার সামনে লাঠি হাতে দাঁড়িয়ে, তার শরীর কাঁপছে, কিন্তু তিনি নড়ছেন না। কমল কিশোরের এক চামচা চিৎকার করছে, বুড়ো, ভালোই ভালোই সরে যা, মেশিন চালালে হাড়গোড় সব গুঁড়ো হয়ে যাবে। হরিপদ চিৎকার করে বললেন, আমার লাশের ওপর দিয়ে যেতে হবে তোদের। ঠিক এই সময় বিক্রমের সাদা বোলেরো গাড়িটা এসে থামল। নীল বাতিটা ঘুরছে। বিক্রম গাড়ি থেকে নামলেন, তার সাথে 2 জন পুলিশ কনস্টেবল। কি হচ্ছে এখানে? মেশিন কে এনেছে? কমল কিশোরের লোকেরা একটু থমকে গেল। তাদের সর্দারে এসে বলল, স্যার, কোর্টের অর্ডার আছে, অবৈধ দখল উচ্ছেদ হচ্ছে। বিক্রম হাত বাড়িয়ে বললেন, কাগজ দেখান। লোকটা একটা ফটোকপি এগিয়ে দিল। বিক্রম কাগজটা ভালো করে দেখলেন। উচ্ছেদ নোটিশ ঠিকই, কিন্তু তাতে স্পষ্ট লেখা আছে উভয় পক্ষের শুনানির পর সিদ্ধান্ত নেওয়া হবে, অর্থাৎ এখনই ভাঙার কোনো অর্ডার নেই। বিক্রম কাগজটা ছুঁড়ে ফেলে দিলেন। এটা শুনানির নোটিশ, উচ্ছেদের অর্ডার নয়। আর তাছাড়া উচ্ছেদ করতে হলে ম্যাজিস্ট্রেট বা পুলিশের উপস্থিতি লাগে। আপনারা কারা? লোকটা ততলামি শুরু করল। না মানে স্যার, কমল ভাইয়া বললেন, মেশিন নিয়ে এক্ষুনি ভাগুন এখান থেকে, আর 1 মিনিট থাকলে সবাইকে সরকারি কাজে বাধা দেওয়ার অপরাধে ভেতরে ঢুকাবো। কমল কিশোরের লোকেরা বেগতিক দেখে মেশিন নিয়ে চম্পট দিল। বিক্রম এবার হরিপদের দিকে তাকালেন। জীর্ণ পোশাক, চোখে জল, হাতে লাঠি। দাদু, আপনি লাঠিটা নামিয়ে রাখুন, আমি আছি। হরিপদ লাঠিটা ফেলে দিয়ে বিক্রমের হাত দুটো ধরে হাউমাউ করে কেঁদে ফেললেন। বাবা, ওরা আমার সঞ্জয়ের স্মৃতি মুছে ফেলতে চায়, ওরা আমার সব কেড়ে নিয়েছে। বিক্রম হরিপদকে শান্ত করে দাওয়ায় বসালেন। শুনলেন পুরো ঘটনা। সঞ্জয়ের কথা শুনে বিক্রমের শির দ্বারা দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। তিনি নিজেও সেনার পরিবারের সন্তান। তার কাকা বর্ডারে ডিউটি করেন। একজন কার্গিল শহীদের বাবার এই অবস্থা, এই স্বাধীন দেশে! বিক্রম অফিসে ফিরে আর কোনো কাজ করলেন না। তিনি রেকর্ড রুমের ইনচার্জকে ডেকে বললেন, 1999 সাল থেকে আজ পর্যন্ত মাধবপুর গ্রামের যত সরকারি স্কিম আর অ্যালটমেন্টের ফাইল আছে সব আমার টেবিলে চাই, বিশেষ করে শহীদ পরিবারের ফাইলগুলো। পুরো অফিস তোলপাড় হয়ে গেল। ধুলোমাখা ফাইলের স্তূপ এসে জমল বিক্রমের টেবিলে। রাত তখন 10টা। অফিসের সবাই চলে গেছে, শুধু বিক্রম আর তার বিশ্বস্ত পিয়ন রামদিন। বিক্রম একটার পর একটা ফাইল উল্টে যাচ্ছেন। হঠাৎ একটা লাল মলাটের ফাইল তার নজর কাড়ল। ওপরে লেখা, কার্গিল যুদ্ধ সহায়তা প্রকল্প 1999। ফাইলটা খুলতেই বেরিয়ে এলো এক ভয়াবহ দুর্নীতির চিত্র। ফাইলে স্পষ্ট লেখা, হরিপদ মিস্ত্রির নামে একটা গ্যাস এজেন্সির লাইসেন্স এবং 5 লক্ষ টাকা মঞ্জুর করা হয়েছিল 2000 সালে। কিন্তু সেই টাকা হরিপদের অ্যাকাউন্টে যায়নি, গেছে অন্য একটা অ্যাকাউন্টে। আর গ্যাস এজেন্সির ফাইলটাতে লেখা, প্রার্থী গ্রহণে অনিচ্ছুক। বিক্রমের রক্ত গরম হয়ে উঠল। তিনি পাতা উল্টে দেখলেন, নিচে সই করা আছে তৎকালীন এক ক্লার্কের, আর তার পাশে সুপারিশকারী হিসেবে সই করা আছে কমল কিশোরের বাবার। অর্থাৎ এই শোষণ বংশ পরম্পরায় চলছে। পরদিন বিক্রম ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে হানা দিলেন। সেখানকার পুরনো ভলিউম আর ম্যাপ বের করলেন। 1950, 1960, 1970 সব সালের রেকর্ড চেক করলেন। কোথাও কমল কিশোরের পরিবারের নামে ওই জমির কোনো উল্লেখ নেই। দলিলটা যে সম্পূর্ণ ফটোশপ করা জাল, সেটা বিক্রমের 5 মিনিটও লাগল না। বিকেলে বিক্রমের ফোনে একটা কল এলো, আননোন নাম্বার। হ্যালো, বিডিও সাহেব? ওপাশ থেকে ভেসে এলো এক ভারী কর্কশ গলা। বলছি, কমল কিশোর বলছি। শুনলাম আপনি নাকি পুরনো মরা লাশ ঘাটছেন। এসব করে লাভ নেই, এসব ফাইলে উইপোকা ধরে গেছে। নিজের ট্রান্সফারের অর্ডারটা টাইপ করাতে না চাইলে চুপচাপ থাকুন। বিক্রম হাসলেন, ঠান্ডা হাসি। মিস্টার কমল, আমি উইপোকা মারার ওষুধ নিয়েই এসেছি। আর ট্রান্সফার, ওটা তো আমার হাতে নেই, কিন্তু আপনার হাতের হাতকড়িটা আমার পকেটের খুব